ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان ربي يسر ولا تعسر وتمم علينا بالخير الحمد لله। গত ক্লাসে আমাদের 9 নম্বর মাখরাজ পর্যন্ত হরফগুলো মস্ক হয়েছিল। তো আজকে ইনশাআল্লাহ আমরা রয়ের মাখরাজ থেকে শুরু করব। তো গত ক্লাসে আমরা শুরু করছিলাম ইয়া থেকে, শিন থেকে, জিম হয়ে গেছিল তার আগে। তো ইয়া থেকে তো গত ক্লাসের পড়ার ভিতর আমাদের জন্য ইয়া এবং দদ এই দুইটা হরফের উচ্চারণের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের কিছুটা সমস্যা হয়। তো ইয়া এবং দদ এই দুইটা হরফের উচ্চারণ শোনাবেন আপনারা। জি, জিয়াউল হক ভাই। জি, প্রথমে ইয়া, ইয়া, ই, ইউ, আই, উই, আই, ইয়া, আই, ই, আই, ইউ। জি, দদ, ব, দি, দু, আদ, ইদ, উদ, আদ, দ, আদ, দি, আদ, দু। দু। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। জি, রুবেল ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি উস্তাদ, প্রথমে ইয়া, ইয়া, ই, ইউ, আচ্ছা রুবেল ভাই আই। আবার শুরু করুন, শোনা যায়নি আওয়াজ। জি উস্তাদ, ইয়া, ই, ইউ, আই, উই, আই, ইয়া, আই, জি হ্যাঁ, ই, আই, ইউ। শোনা যাচ্ছে উস্তাদ? জি দদ, জি দদ, দ, দুই, দু, আদ, ইদ, উদ, আদ, আদি, আদু। আদু। দদ আর একটু মোটা করতে হবে, আর এই মোটা হচ্ছে। আর জজমের সময় একটা জজমে মাখরাজ থেকে পৃথক হওয়ার সময় একটু আওয়াজ হয়ে গেল, বোধহয় পেশের ক্ষেত্রে উদ। তো মাখরাজ থেকে পৃথক হওয়ার সময় যেন কোনো আওয়াজ না হয়, একেবারে শব্দহীন ভাবে মাখরাজ থেকে পৃথক হইতে হবে। উদ, আদ, ইদ, উদ। উদ। জি উস্তাদ, জি, ইনশাআল্লাহ। ঠিক আছে, মাশাআল্লাহ। ইফতেখার ভাই, ইয়া।
ইয়া ই উই ইউ আচ্ছা হ্যাঁ, জেরের সময় জেরের উচ্চারণটা ই, ইয়া, ই, ই। জি উস্তাদ। জিহ্বার মধ্যখানটা আর একটু খেয়াল রাখা। হ্যাঁ আবার বলি উস্তাদ। জি, ইয়া ই ইউ আই ইউ আই উই আইয়া আই আই ইউ। আচ্ছা জি। ইফতেখার ভাই, শুধুমাত্র যখন ইয়াতে জের থাকে, তাজদিদ সহ জেরের সময় সমস্যা নেই, শুধু জেরের সময় আরেকটু মাখরাজের ব্যবহারটাকে করা জি উস্তাদ। খেয়াল করবেন। আচ্ছা, দদ দদ দ দি দু আউদ ইদ উদ আউদ দ আউদ দুই আউদ আচ্ছা, দু। নেটওয়ার্কে একটু সমস্যা হচ্ছে, হরকত থেকে আবার শুরু করেন। জি উস্তাদ। জবর দ, দ দি দু আউদ ইদ উদ আউদ দ আউদ দি আউদ দু। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, আরিফ ভাই, ইয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর। ইয়া ইয়া ই ইউ আই উই আইয়া আই আইয়ু দ দ দি দু আদ ইদ উদ আদ আদি আদু। দু। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আরিফ ভাই, দদের উচ্চারণটাকে আরেকটু মোটা করার চেষ্টা করবেন। মোটা হচ্ছে, আরেকটু মোটা হবে আর কি। জি, মাশাআল্লাহ। জি হুজুর ইনশাআল্লাহ। বাকি আছেন, আচ্ছা নুর আলম ভাই বাকি আছে, নুর আলম ভাই এবং আনসার ভাই। হ্যাঁ, তৌহিদুর রহমান ভাই শুনেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ইয়া। ইয়া ই ইউ হ্যাঁ, ইটা একেবারে হালকা হয়ে গেল, হালকা বলতে এই হলকের কিছুটা প্রভাব রয়ে গেল। ই, ইয়া, ই, ইউ, জি স্যার, ইয়া। আবার শোনাচ্ছি। জি, ইয়া ও ইয়া ই ইউ ই। আই উই আইয়া আই আই ইউ বদ দ দি দু আদ উদ ইদ আদ আদি আদু। আচ্ছা, তৌহিদ ভাই, দদের হরকতের উচ্চারণটা আরেকবার একটু শুনেন। আদ আদি আদু। হরকতের উচ্চারণটা জবর জের পেশ দিয়ে। দ দি দু দু। আচ্ছা, জের এবং পেশের সময় জি মোটার দিকে আরেকটু জোর দিতে হবে। দুই, দু, দু। দু যেন জি বেশি হালকা হয়ে গেলে দালের কাছাকাছি চলে যাবে আর কি। আর জজমের সময় এই বিষয়টা একটু খেয়াল রাখবে। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আনসার ভাই। জি উস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইয়া থেকে শুরু করবেন।
জি ইয়া ই ইউ ই জেরেরটা একটু আরেকটু খেয়াল করলে ভালো হইতো। পেশ জবর তো ঠিকই থাকে, সমস্যা হয় না, পেশও হবে, কিন্তু জেরেরটা ই ই আই আই ই। আচ্ছা, তারপর আচ্ছা দত দ দি ইয়ার ইয়া দিয়ে হ্যাঁ ইয়ার জজম ইয়া এবং তাজ। ই আইয়ু আইয়া আইয়ি আইয়ু দদ দত দত দ দি দু আরেকটু। আচ্ছা আনসার ভাই, এটাকে আরেকটু জি ভারী করতে হবে। যেমন ব, একটা হলো তো মনে করেন স্বাভাবিক দ, দ হইলে কিন্তু মাখরাজের ব্যবহারটা একটু অস্পষ্ট থেকে যায়, আর একটু মোটা করতে হয় আর কি। ব, ব, বই, বু, ব, বই, বু। জি, আরেকবার চেষ্টা করেন। দ দি দু আদ ইদ জজম দিয়ে কি হবে? উদ আদ জজমের উচ্চারণটা শুনতে হয়নি, জজমের উচ্চারণটা আরেকবার করবেন। আদ, ইদ, আদ উদ। আদ জি, ইদ উদ আচ্ছা তাজদিদ। আদ দ আদ দি আদু আচ্ছা আনসার ভাই, দদের এই উচ্চারণটা আহ, অনেকটা সামনে চলে আসতেছে, তো এটাকে জিহ্বার গোড়ার কিনারায় রাখতে হবে। তো আহ, মাখরাজের ব্যবহারটা একটু অস্পষ্ট হয়ে যাচ্ছে, তো মাখরাজের থেকে করতে হবে। জিহ্বার গোড়ার কিনারা উপরের মারিচ দাঁতের গোড়ার সঙ্গে লাগে, তো এইখানে যদি এই জায়গাটার ব্যবহার করা যায়, ওই ক্ষেত্রে মনে করেন যে আর আহ, ই মোটা হওয়া নিয়ে আর কোনো সমস্যা থাকবে না, মোটা এমনিতেই হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ। জি, আমরা তাহলে সামনে দেখি। সামনে হলো আমাদের র। র হরফটা যদিও সিফতগত, রর যে মাখরাজটা, এই মাখরাজটা আমাদের জন্য সহজ একটা মাখরাজ, যেহেতু আমাদের বাংলাতেও একটা র আছে, তো এই জন্য এর জায়গাটা আমাদের জন্য পরিচিত। মাখরাজগত দিক থেকে র আমাদের জন্য কঠিন না, আর সিফতগত দিক থেকে র কে শক্তিশালী হরফ বলা হয়েছে, তবে রটা আমাদের জন্য এত বেশি কঠিনও না, যদিও এখানে সিফতগত দিক থেকে শক্তিশালী বলা হয়েছে। তো রর ক্ষেত্রে আমাদের সমস্যা নাই যে তাও না, রর ক্ষেত্রে কিছুটা সমস্যা আমাদের হয়। এই সমস্যাটা একটু হয় যে এই তাকরারের যে বিষয়টা, তাকরার না হওয়ার কথা, তো আমাদের অনেক সময় দেখা যায় যে আমাদের কিছুটা তাকরার হয়ে যায়, তো এই তাকরারটাকে নিয়ন্ত্রণ করতে হবে। আর দ্বিতীয় বিষয়টা হলো যে র যখন মোটা করতে হয়, মোটা করার সময় দেখা যায় যে আমাদের কখনো কখনো একটু দুর্বলতা থাকে, ঠিক মতো মোটা হয় না। তো যদিও র এর ক্ষেত্রে মোটা করার বিষয়টা হলো সিফাতে আরেজ, আর র এর ক্ষেত্রে যে সিফাতে আরেজার যে মোটাটা, ওইটা আসলে একটা সৌন্দর্যের সাথে সম্পৃক্ত, ওইটার যদি ভুল হয়ে যায় তাহলে হরফের উচ্চারণকে ভুল বলা যাবে না, উচ্চারণের সৌন্দর্য নষ্ট হয় এতে করে। তো ওই মোটার গুরুত্বটা একটু কম, যেমনটা কিনা এখানে ইস্তিআলার হরফের মোটার গুরুত্বটা বেশি, কারণ ইস্তিআলার হরফে যে মোটাটা এটা হলো সিফাতে লাজেমা, তো এইটা না হইলে হরফের মূল উচ্চারণে
মূলের ক্ষেত্রে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু র এর ক্ষেত্রে বিষয়টা এমন না। তো তারপরও আমাদের একেবারে উচ্চারণকে পূর্ণতা দেওয়ার চেষ্টা করতে হবে, কোনো ক্ষেত্রে যেন কমতি না থাকে। তো রয়ে যে এখানে সিফতগত দিক থেকে রয়ের আমাদের শুধুমাত্র বলা যাইতে পারে যে তাকরার যে সিফতটা, এইটা নিয়ে আমাদের সমস্যা। আর তাওয়াসুতের যে বিষয়টা, এইটা একটু খেয়াল রাখতে হবে। অর্থাৎ তাওয়াসুত অর্থ হলো যে আওয়াজটা একেবারে শক্তও না করা, একেবারে নরমও না করা, আওয়াজটা মধ্যম থাকবে। তো এই মধ্যম থাকার বিষয়টাও একটু খেয়াল রাখা, যেন মাখরাজকে আমরা অতিরিক্ত চাপও না দিই, আবার একেবারে শিথিলও না করি। রর উচ্চারণটা হবে এমন। আর একটা কথা যে বলছিলাম আমরা মাখরাজের আলোচনার সময়, যে রয়ের ক্ষেত্রে জিহ্বার আগার পিঠ, তো এখানে পিঠ বলতে কিন্তু জিহ্বার আগার নিচের দিকটা না, জিহ্বার আগার উপরের দিকটা। তো এখানে নিচের দিক বলা যাবে না, উপরের পিঠ। রর উচ্চারণটা হয় র রি রু, র রি রু। রতে যখন জবর পেশ থাকে বা জবর পেশের সাহায্যে র উচ্চারিত হয়, বা এই ধরনের যে কায়দাগুলো আছে র মোটা হওয়ার, তো আমরা জানি, সবাই জানি হয়তো। যেহেতু জবর যে বা পেশ দিয়ে যখন পড়া হবে, বা যজমালা রর ডানে যদি জবর অথবা পেশ থাকে, তখন রকে মোটা করে পড়তে হবে। আমরা এখানে মোটা করেই পড়তেছি, র রি রু, র রি রু। জজম দিয়ে আর ইর উর, আর আর এটা পাতলা হইল, আর এমনটা না করে আও আও, ইর ইর পাতলা, ইর উর, আও ইর উর। আর তাজিদ দিয়ে আও র, আর রি, আও রু। এখানে তাকরারের বিষয়টা খেয়াল রাখা, যেন আর র এমনটা না হয়, বা জজমের সময় আর এমনটা না হয়। আর এখানে তাওয়াসুতের যে বিষয়টা, যে আওয়াজটাকে একটু ধরে রাখা, আওয়াজটা যেন মাখরাজে যাওয়ার সাথে সাথে বন্ধ হয়ে না যায়। যেমন জজমের সময় যদি আমি এমন করি আর ইর উদ, তো এইটা সিদ্ধা হয়ে গেল, বা সিদ্ধার কাছাকাছি হয়ে গেল, আওয়াজটা শক্ত না হইলেও মাখরাজে যাওয়ার সাথে সাথে বন্ধ হয়ে গেল। তো বন্ধ না করে মাখরাজে থাকা অবস্থায় আওয়াজটাকে আর ইর উর, তাসজিদের প্রথম অংশের ক্ষেত্রেও এমন। রর উচ্চারণটা আর একবার বলি, র রি রু, র রি রু, আর ইর উর, আর র, আর রি, আর রু। আচ্ছা, রর উচ্চারণটা আপনার একজন একটু শুনান। জি রুবেল ভাই। জি স্যার। র র রি রু, আচ্ছা আর রুবেল ভাই, এখানে মোটা, আরেকটু মোটা করতে পারলে ভালো হয় আর কি। সিফাতে আরেজা আরেকটু মোটা করার চেষ্টা করবেন জবর পেশের সময়। আরেকবার। র রি রু, আর এর ওর, হ্যাঁ, আর র। মাখরাজটা আরেকটু আওয়াজটা ধরে রাখা, হালকা একটু তাকরার হয়ে গেল কিন্তু, আর বা ইর উর হালকা একটু তাকরার হয়ে যায় এইভাবে উচ্চারণ করলে। তো এখানে আর আওয়াজটা এইভাবে চালু রাখা, আর এমনটা। এই যে আর, এইটা হইল তাকরার,
এইটার থেকে আমাদের বাঁচতে হবে। আর ইর উর। হ্যাঁ আর ইর ওর এই তাকরার হয়ে তাকরার যাচ্ছে হয়ে একটু গেল না? বেশি। রুবেল ভাই, জি তাকরার উস্তাদ। বিষয়টা তো বুঝতেছেন নাকি? জি জি উস্তাদ, তাকরার হয়ে যাচ্ছে একটু বেশি। হ্যাঁ, তাকরার এইটা থেকে আর কি একটু বাঁচতে হবে। আচ্ছা, হ্যাঁ তাজদিদ দিয়ে জি বলবেন, উস্তাদ। পরে এটা খেয়াল করবেন ইনশাল্লাহ। আর জি, আর র আর রি আর রু। আচ্ছা ঠিক আছে। এরপর ইফতেখার ভাই শুনুন। জি ওস্তাদ, এই ক্ষেত্রে ওই যে যে তাকরার যে হয়ে যায়, এটা থেকে ওস্তাদ বাঁচার উপায় কি? যেমন আর রু। এইখানে এইটার থেকে বাঁচার উপায় হইলো যে মাখরাজের জিহ্বার আগার পিঠটা উপরের তালুর সাথে যে আপনি লাগাবেন, এই ক্ষেত্রে শক্তভাবে চাপ দিয়ে ধাক্কা না দেওয়া, শক্তভাবে চাপ দিয়ে ধরে যদি আপনি আওয়াজ বের করতে যান, জি ওস্তাদ। তখন দেখা যাবে যে এই সমস্যাটা হবে। আর যদি মাঝারি ভাবে রাখেন, অর্থাৎ জিহ্বার আগার পিঠটা উপরের তালুর সাথে লাগানোর বিষয়টা, এটা হালকা ভাবে আর কি মধ্যম ভাবে রাখলাম, একেবারে শক্তও করলাম না নরমও করলাম না, ওই ক্ষেত্রে আওয়াজটা এমন বের হয়। এইটা তাকরার না, তাকরার হইলো এইটা তাকরার। জি ওস্তাদ। ওস্তাদ, এই ক্ষেত্রে যদি জিহ্বার আগাটা ওই তালুর সাথে একদম খুবই অল্প মানে হালকা ভাবে লাগে, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে? হালকা বলতে এখানে তো মনে করেন লাগার ক্ষেত্রে কিছুটা দুর্বলতা থাকবে, দুর্বলতা যদি না থাকে তাহলে কিন্তু আপনার এই আওয়াজটা বের করা সম্ভব। জি ওস্তাদ। এই দুর্বলতা থাকবে বিধায়ী আওয়াজটা হয়, অন্যথায় আওয়াজ চালু থাকে না। আচ্ছা 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 ওস্তাদ, তাহলে একবার একটু চেষ্টা করি। র রি রু আর ইর উর আর র আর রি আর রু। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। মোটা আরেকটু করা যায়, তো মোটার পরিমাণটা একটু বাড়ানোর চেষ্টা করবেন। ইনশাল্লাহ। আরিফ ভাই। জি হুজুর। র রি রু আর ইর উর আর র আর রি আর রু। আচ্ছা ঠিক আছে। জি, জিয়াউল হক ভাই। র রি রু আর ইর উর আর র আর রি আর রু। আচ্ছা জি, মাশাআল্লাহ। আনসার ভাই। জি উস্তাদ। র রি রু আর র আর রি আর রু আর ইর উর। জি আনসার ভাই, জজমের উচ্চারণ আবার শুনেন। জি, আর ইর উর আচ্ছা তাজদিদ। আর র আর রি আর রু। আর রু। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আনসার ভাই আরেকটু মোটা হইলে ভালো হয়। আর আচ্ছা ঠিক আর আছে। হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা জি, মাশাআল্লাহ। আচ্ছা এরপর পরের মাখরাজ, 11 নাম্বার মাখরাজ, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত দাল তা। তো ত এটা মাখরাজগত দিক থেকে সহজ, এই জায়গাটা ব্যবহার করা আমাদের জন্য সহজ, কিন্তু সিফতগত দিক থেকে ত হলো অধিক শক্তিশালী। তো সিফতগত দিক থেকে সবচেয়ে শক্তিশালী হরফ হলো ত, অন্য প্রত্যেকটা হরফের মাঝে কম বেশি
দুর্বল সিফত পাওয়া যায়, কিন্তু তর ক্ষেত্রে একটাও দুর্বল সিফত নেই। তো এই জন্য শুধুমাত্র একটা হরফ অধিক শক্তিশালী, যেটা কিনা ত। তর ক্ষেত্রে যেটা বললাম, মাখরাজগত সমস্যা আমাদের হবে না। আর বাকি যে এখানে আমাদের 5টা শক্তিশালী সিফত, জাহার, সিদ্ধা, ইস্তিআলা, ইতবাক, কলকলা, বাতাস বন্ধ রাখা, এখানেও আমাদের কিছুটা সমস্যা হয়, বিশেষ করে কলকলার সময়। তারপর সিদ্ধার বিষয়টা সর্বদাই আমাদের কিছুটা দুর্বলতা দেখা যায়, যে আওয়াজ শক্ত হওয়ার ক্ষেত্রে আমাদের একটু দুর্বলতা থাকবে, দুর্বলতা কাজ করে। আওয়াজকে শক্ত রাখতে হবে। দ্বিতীয় বিষয় গেল। তৃতীয় হলো মোটা করা, জিহ্বার গোড়া উপরের দিকে উঠানো। তো এইখানেও আমাদের কিছুটা দুর্বলতা থাকে। তারপর ইতবাক, জিহ্বার মধ্যখান উপরের তালুর সাথে লাগানো, এইখানেও আমাদের একটু দুর্বলতা। আর শক্তিশালী সর্বশেষ সিফত হলো কলকলা। তো কলকলার হয়ে যায়, কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের কলকলার ধরনের ক্ষেত্রে কিছুটা দুর্বলতা থাকে। তারপর আবার একটা হইলো যে মোটা হওয়া, আর একটা হইলো মোটার পরিমাণ। আমরা তো জানি যে মোটা 5টা পরিমাণ মোটার। তো ওই পরিমাণের ক্ষেত্রে দেখা যায় আমাদের তারতম্য সবচেয়ে বেশি হওয়ার যখন কথা, তখন বেশি হয় না। তো সমস্যাগুলো হইলো এমন যে বেশির ক্ষেত্রে কম হয়ে যায়, আর কমের ক্ষেত্রে বেশি হয় এমন না। যেখানে সর্বোচ্চ হওয়া দরকার ওইখানে সর্বোচ্চ হইতেছে না, একটু কম হয়ে যাচ্ছে, বা তারপরেরটার ক্ষেত্রে একটু কম হয়ে যাচ্ছে। কমের দিক থেকে দেখা যায় যে আমাদের পরিমাণে সমস্যা থাকে। আবার কলকলার ক্ষেত্রেও দেখা যায়, কলকলার যে এক তো হইলো কলকলার 3টা বিষয়। একটা হইলো মোটা পাতলা হওয়ার বিষয়, আর একটা হলো জবরমুখী হওয়ার একটা বিষয়, আর একটা হলো যে কলকলার পরিমাণ। এইটা তুলনামূলকভাবে আমাদের জন্য সহজ হইলেও অনেক সময় দেখা যায় একটু খেয়াল না থাকলে এলোমেলো হয়ে যায়, তো একটু সতর্ক থাকতে হবে। তর উচ্চারণ করার সময় আমাদের জিহ্বার গোড়া থেকে নিয়ে একেবারে জিহ্বার আগা পর্যন্ত পুরাটা উপরের সঙ্গে থাকবে, উপরের দিকে। তবে এইখানে যেহেতু দদের আর তয়ের এই 2টা হরফ উচ্চারণের সময় জিহ্বার পার্থক্যটা কি, দদের ক্ষেত্রেও বলছিলাম কিন্তু জিহ্বাটা একেবারে উপরে থাকবে, তয়ের ক্ষেত্রেও বলতেছি একেবারে উপরে থাকবে। তবে দদ আর তর ক্ষেত্রে পার্থক্য হলো, তর ক্ষেত্রে মাখরাজ ঠিক রেখে তারপর পিছনের দিকটা সাজাইতে হবে। জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে আগে লাগাইতে হবে। এই লাগানোটা ঠিক রেখে তারপর জিহ্বাটাকে যতটা উপরে উঠানো যায়। দদের ক্ষেত্রে বিষয়টা এমন না। দদের ক্ষেত্রে পিছনের দিকটার দিকে আগে খেয়াল করা, পিছনের দিকটা আগে উঠানো, তারপর জিহ্বাটা স্বাভাবিক রাখা। পিছনের দিকটা পরিপূর্ণভাবে উপরের দিকে নেওয়ার পর যদি জিহ্বাটাকে উপরের দিকে রাখা হয়, জিহ্বার আগাটা, ওই ক্ষেত্রে দেখা যায় জিহ্বার আগাটা দাঁতের আগাকে স্পর্শ করে না। আর তয়ের ক্ষেত্রে জিহ্বার আগা দাঁতের আগাকে অবশ্যই স্পর্শ করবে, যেহেতু এটা হলো মাখরাজ। তর উচ্চারণটা হবে এমন, ত ত, লম্বা করে বলি, ত, তই, তু। জবরের ক্ষেত্রে মোটা না হইলেও দেখা যায় যে তয়ের উচ্চারণটা তায়ের থেকে পার্থক্য হয়ে যায়, কিন্তু জের পেশের ক্ষেত্রে পার্থক্য করা কোনোভাবেই সম্ভব হবে না যদি আমরা ইস্তিআলা, ইতবাক এগুলো আদায় না করি। উচ্চারণটা ত, তই, তু। মোটা হরফের ক্ষেত্রে ঠোঁটের বিষয়টা একটু গুরুত্বের সাথে খেয়াল করা, কারণ মোটা করতে গেলে তখন জবর জেরের সময়ও ঠোঁট গোল হয়ে যাইতে চায়। তো এখানে একটু ঠোঁটটাকে টান টান করে রেখে উচ্চারণটা করা, কারণ ঠোঁট যদি যেখানে গোল হওয়ার না, খোলা থাকার, জবর জের, তো ওইখানে যদি গোল হয়ে যায়, এতে করে কিন্তু আমাদের উচ্চারণের একটা প্রভাব থাকবে, উচ্চারণের প্রকাশটা সুন্দর মতো হবে না। তো এই জন্য ঠোঁটটাকে খোলা রেখে ত, তুই, তু, জজম দিয়ে কলকলা, আত, ইত, উত, উত। কলকলার ক্ষেত্রে জিমের কলকলার সময় বলছিলাম যে
একটা হরফ যখন জজম থাকে তাসদিদ থাকে, তো তাসদিদওয়ালা হরফের ক্ষেত্রে প্রথমে আমরা জজমের উচ্চারণ করি, তারপর হরকতের উচ্চারণ করি। তো ওই সময় জজমের জন্য আমরা যতটুকু সময় নেই, কলকলার ক্ষেত্রে মাঝে এর অর্ধেক সময় নিতে হবে। অর্থাৎ কলকলার তো দুইটা অংশ, আত ত, আত ত। এই যে মাঝে যে বন্ধ থাকার সময়টা, এইটা ছোট তাসদিদওয়ালা হরফের জজমের উচ্চারণের তুলনায়। এখানে অনেক সময় দেখা যায় আমাদের আত্ত, ইত্ত, উত্ত, কলকলা উচ্চারণটা আমরা অনেক সময় এমন করি। এই সমস্যাটা হলে মাঝে বেশি একটা সময় নেই, এই সময়টা নেওয়া যাবে না, বেশি ছোট সময় নিতে হবে। আত, ইত্ত, উত্ত। আর তাসদিদের উচ্চারণটা আত্ত, আত্তি, আত্তু। তাসদিদের সময় এক ধরনের সমস্যা হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে এখানে ত দুইটা, প্রথম ত মোটা হবে, দ্বিতীয় ত মোটা হবে। আমাদের দেখা যায় অনেক সময় আত, হামজা ত জবর আত, এখানে আত, হামজা তা জবর আত, হামজা ত জবর আত, দুটোটা একরকম হয়ে যায়। অর্থাৎ প্রথম অংশ মোটা ভাবে হয় না, প্রথম অংশও মোটা রাখতে হবে। প্রথম অংশ আত, আত, আত না কিন্তু আত, ত, আত, তই, আত, তু। এখানে মাঝে একটু সময় নিতে হবে, কারণ যেহেতু দুই হরফ, তো দুই হরফের প্রথম হরফটাকেও সময় দিয়ে আওয়াজটা বন্ধ রাখতে হবে, যেহেতু সিদ্ধার হরফ, আওয়াজটা বন্ধ থাকবে। আত, ত, আত, তই, আত, তু। তাড়াহুড়ো করার দরকার নেই। আবার শুরু থেকে তয়ের উচ্চারণ ত, তই, তু, আত, ইত, উত, তাসদিদ দিয়ে আত, ত, আত, তই, আত, তু। জি, এবার আপনারা একটু শোনাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, রুবেল ভাই আছেন প্রথমে। জি। উস্তাদ। ত, ত, তুই, তু, আত, ইউত, উত, আত, আতি, আতু। আচ্ছা, মাশাল্লাহ, রুবেল ভাই মোটা হচ্ছে, ওটার পরিমাণ একটু আরেকটু বাড়াই নিতে পারলে ভালো। আর আরেকটা বিষয় খেয়াল করবেন যে যেখানে ঠোঁট খোলা থাকার ওইখানে কিছুটা গোল হয়ে যাচ্ছে কিনা, এইটা আয়না দেখে উম, এটা একটু যাচাই করবেন। উস্তাদ, তর ক্ষেত্রে ইনশাআল্লাহ। জবর জের বা জজমের উচ্চারণ খেয়াল করবেন। আচ্ছা, জি, মাশাল্লাহ। জিয়াউল হক ভাই। ত, তি, তু, আত, ইত, উত, আত, আতি, আতু। আচ্ছা, জিয়াউল হক ভাই আর একবার বলবেন। হরকত থেকে উস্তাদ, শুরু থেকে। জি, জি, হরকত থেকে। জি, আচ্ছা। ত, তি, তু, আত, ইত, উত, আত, আতি, আতু। হুম, আচ্ছা, জি, মাশাল্লাহ। আরিফ ভাই। জি হুজুর। ত, তুই, তু, আত, ইত, উত, আত, আতি, আতু। আচ্ছা, আরিফ ভাই আরেকটু স্থিরতার সাথে বলবেন, এত তাড়াহুড়া করার দরকার নেই। আর মোটার পরিমাণটাকে আরেকটু বাড়াইতে হবে। আচ্ছা, জি।
ঠিক আছে, মাশাআল্লাহ। তৌহিদ ভাই। জি উস্তাদ। ত তি তু আত ইত উত আত আতি আতু। আচ্ছা, এখানে হ্যাঁ এই মোটা হরফ উচ্চারণ করতে গেলে অনেক সময় দেখা যায় যে হলকে একটু চাপ পড়ে বা জিহ্বার গোড়া অতিরিক্ত ওঠার কারণে আবার কফের মতো কিছুটা আহ, তু 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 এখানে যদি মনে করেন জিহ্বার গোড়া অল্প ওঠার তুলনায় বেশি উঠে, তখন কিন্তু হালকা একটু কফের মতো একটু আওয়াজ হয়। তু একটু কফের মতো হয়ে যাইতে চায়। বা অনেক সময় দেখা যায় যে উম, জিহ্বার গোড়া উপরের দিকে উঠাইতে গেলে উঠানোর প্রক্রিয়ার কারণে হলকের মধ্যখানে একটু চাপ হওয়ার কারণে আইনের মতো একটু আওয়াজটা চাপানো হয়ে যায়। তো অন্য বিষয়ে জড়তা যেন না থাকে, এটা খেয়াল রাখতে হবে। তো আওয়াজটাকে আর একটু পরিষ্কার রেখে মোটা করা। তো ওই যে আমরা জানি জেরের ক্ষেত্রে তর উচ্চারণ সবচেয়ে কম মোটা হয়, আর মোটা হরফের উচ্চারণটা কম মোটা হয় জেরের ক্ষেত্রে। তো এখানে আমাদের এত কষ্ট করার দরকার নেই, হালকা করে একটু করলেই চলবে। তুই পেশ দিয়ে তু তু তো তুই তু। জি, মাশাআল্লাহ। এরপর আনসার ভাই শোনাবেন। জি উস্তাদ। ত তি তু আত ইত উত আত্ত আত্তি আত্তু। আচ্ছা আনসার ভাই, এইখানে কিন্তু আরেকটু মোটা না করলে তার থেকে পার্থক্য করা যাবে না। আর তয়ের কলকলাটা কিন্তু আহ, করতে হবে। একটা হইলো যদি তয়ে কলকলা না করে একটু বাতাস ছাড়া হয়, যেমন মনে করেন জজমের সময় আত আত, বা বাতাস ছাড়লাম না আত, তখন কিন্তু এটা ত পড়লেন না তা পড়লেন এমন কোনো প্রশ্নই আসবে না, তখন প্রশ্ন ছাড়াই বোঝা যাবে যে এটা তায়ের উচ্চারণ। কলকলা এখানে করতেই হবে। অত 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 ইত উত। আর যখন মনে করেন যে থাকবে, হরকত থাকবে, হরকতে যে এর বা পেশ, ওই সময়টাই কিন্তু করতে হবে, মোটা অবশ্যই করতে হবে। ওই সময় যদি মোটা না করি তখন কিন্তু একেবারে পরিপূর্ণভাবে তায়ের উচ্চারণ হয়ে যাবে। একটু মোটা করতে হবে তায়ের উচ্চারণ থেকে বাঁচার জন্য। তুই এই ক্ষেত্রে তা আর ত দুই উচ্চারণকে কাছাকাছি এনে যে তা জবর তাজের তি, তজের তুই, তাজের তি, পজের তুই, এই দুইটার পার্থক্য কেমন হয়। তো এইটা নিজেরটা নিজেই যাচাই করা যাবে যে দুইটা একরকম হয়ে যাচ্ছে নাকি দুইটার মাঝে পার্থক্য হয়, এটা খেয়াল করতে হবে আর কি। আচ্ছা জি, মাশাআল্লাহ। এখন পর্যন্ত আমাদের যে কয়টা হরফ গেল, তো এদের ভিতরে ত, তারপর বদ, এই দুইটা ছিল আমাদের জন্য সবচাইতে সমস্যাকর। এছাড়াও কিছু হরফ সমস্যা, যেমন আপনারা যারা যারা পড়া শুনাইছেন, তো আমাদের ক্ষেত্রে আমাদের হিসেবে যদি বলা হয় ত দদ, এই দুইটা হলো সবচেয়ে বেশি সমস্যাকর। এর পরবর্তীতে আসবে গইন খ, তারপর ইয়া জিম, ত দদ গইন খ ইয়া জিম। জিমের ক্ষেত্রে সমস্যাটা আমাদের তুলনামূলকভাবে, জিম ইয়া সমস্যাটা তুলনামূলকভাবে আমাদের একটু কম। তো সবচেয়ে বেশি হলো ত দদ, তারপর হলো গইন খ, তারপর হলো ইয়া জিম। তো এই
বেশি সমস্যা ওয়ালা হরফ গুলার দিকে একটু আলাদা নজর রাখবো। আচ্ছা, এরপর যেটা আছে দাল। তো দাল আমাদের জন্য মাখরাজগত দিক থেকেও সহজ। আর সিফত বলতে এখানে শুধুমাত্র কলকলা যে সিফতটা, এটার দিকে একটু খেয়াল রাখলে হবে। আর সিদ্ধা সিফতের যে শক্ত, তো শক্ত বাতাস বন্ধ থাকা আর শক্ত হওয়া এইটার ফলাফলই হলো কলকলা। তো সিফতগত সমস্যাটা আমাদের তেমন একটা নেই দালের ক্ষেত্রে। দালের উচ্চারণটা দা, দি, দু। তো একটা হরফে সমস্যা নেই বলতে কিন্তু এমন না যে এইখানে এইটা আমাদের একেবারে 100% ঠিক হয়ে যায়, সেটা কিন্তু এমনও না। তো এইখানেও আমাদের সংশোধনের অনেক কিছু বাকি। তো দেখতে হবে যেন আমাদের একেবারে উচ্চারণের যে ভঙ্গিটা, এটা যেন একেবারে বাংলার মতো হয়ে না যায়। দি, দি, না, দি, দি, নিয়ন্ত্রিত ভাবে বাতাসের উপর চাপ থাকবে যেন বাতাস বাহিরে চলে না আসে। দি, দা, দি, দু, দা, দি, দু। কলকলা আদ, ইদ, উদ, পাতলা কলকলা নিম্নমুখী। এখানে আদ, আদ, ইদ, উদ, দ। এইটা হলো মোটা কলকলা। দ, আদ, আদন, আদ, আদ, ইদ, উদ। আর তাসজিদ আদ, দা, আদ, দি, আদ, দু। এইভাবে আমরা দালের উচ্চারণটা করব। তো দালের উচ্চারণ একজনে শোনাবে, যেহেতু আমাদের তেমন একটা সমস্যা নেই। একজনে দালের উচ্চারণটা শুনেন। জি ওস্তাদ। আনসার ভাই। জি জি। দা, দি, দু। হ্যাঁ আনসার ভাই, আনসার ভাই, এখানে জাহারের যতগুলি হরফ আছে, জাহারের যতগুলি হরফ, জাহারের হরফ হইল আমাদের 18টা। প্রত্যেকটা হরফের ক্ষেত্রে কিন্তু আমাদের শ্বাসের উপর খুব নিয়ন্ত্রণ রাখতে হবে। তো যদি মনে করেন এইটা এইভাবে বলি, দা, দি, দু, দা, দি, দু, এটা কিন্তু শ্বাসের উপর নিয়ন্ত্রণ রাইখে আমি বললাম না, এটা কিন্তু শ্বাসকে কিছুটা ছাড় দিলাম। এমন দা না বলে দা, দা, দি, দু, দা, দি, দু, দা, দি, দু। এইভাবে একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করা। আরেকবার। জি ওস্তাদ। দা, দি, দু। হ্যাঁ, এই যে পেশের উচ্চারণটা বিশেষ করে যখন করলেন, এইটা কিন্তু অনেকটা দু, দু, শেষে একটু হর মতো ধ্বনি চলে আসলো বাতাসের। তো এটাকে আরেকটু নিয়ন্ত্রণ করা। দু, 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 এইভাবে আর কি। জি ওস্তাদ, তাহলে আবার বলছি। আর একবার। দা, দি, দু। আচ্ছা, আদ, কলকলা কিভাবে? আদ, ইদ, উদ, আদ, আদ, আদা। আদ্দা, আদ্দা, আদ্দি, আদ্দু। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। জি আচ্ছা, এই যে কথাটা একটু আগে বললাম, জাহারের প্রত্যেকটা হরফ, জাহারের বিষয়টা কিন্তু শুধু এই না যে বাতাস বন্ধ রাখলাম মানে আমার জাহার পরিপূর্ণভাবে আদায় হয়ে গেল। বিষয়টা কিন্তু জাহারের সম্পর্কে কিন্তু শুধুমাত্র বাতাসের সঙ্গে না, জাহারের সম্পর্ক একটা নিয়ন্ত্রণের সঙ্গেও কিন্তু আছে, যেটার ফল হইল বাতাস বন্ধ থাকা। একেবারে বড় ফলাফল।
তো এর আরেকটা ফলাফল ওইটা হলো আওয়াজ নিয়ন্ত্রিত হবে, আওয়াজটাকে অতিরিক্ত ছাড় দেওয়া যাবে না। ছাড় বলতে যে একেবারে আওয়াজ ছাড়লাম, বাতাসের যে বিষয়টা, বাতাসের নিয়ন্ত্রণটা এইটা আওয়াজের মাঝে কিন্তু একটা এটার প্রতিফলন আছে, এইটাকে ফুটে দিতে হবে, এটা যেন একেবারে উজ্জ্বল না থাকে। দা দা দুইটা উচ্চারণ পাশাপাশি একটু খেয়াল করবেন। প্রথমে দা, দ্বিতীয়তে দা, দা 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 দা। আচ্ছা, একজনে একটু আমাকে বলবেন যে এই দুইটার মাঝে আপনার কি পার্থক্য মনে হয়। আবার একবার আমি শুনাই। প্রথমটা দা, দ্বিতীয়টা দা, দা দা। জিয়াউল হক ভাই। ওস্তাদ দুই ঠোঁটের মাঝখানে এক আঙ্গুলের থেকে বেশি ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ, মাশাআল্লাহ, এটা একটা ভালো পার্থক্য। প্রথমটা যখন বললাম দা, এইখানে এক আঙ্গুল ফাঁকা ছিল, কিন্তু যখন দা, এইখানে কিন্তু এক আঙ্গুলের থেকে বেশি ফাঁকা। এই একটা পার্থক্য। আর একটা হচ্ছে ওই বাতাসের যে নিয়ন্ত্রণের বিষয়টা। জি, এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। এই ঠোঁটের প্রকাশের যে ঠোঁটের অবস্থা, এইটাও আবার নিয়ন্ত্রণটাও। জি, আচ্ছা, তো এই গেল আমাদের দা, দাল। এরপর হলো তা। তো তা মাখরাজগত দিক থেকে আমাদের জন্য সহজ, সিফতগত দিক থেকেও আমাদের জন্য দুর্বল হরফ এটা। একটা মাত্র সিফত শক্তিশালী, তা হলো সিদ্ধা, আওয়াজ বন্ধ। এখানে আওয়াজ বন্ধই থাকে। এখানে তার ক্ষেত্রে সমস্যাটা হলো গিয়ে আমাদের দুর্বল সিফতে বাতাস চালু রাখা। তো এইখানে গিয়ে দেখা যায় যে আমাদের একটু সমস্যা হয়ে যায়, বাতাস চালু থাকতে চায় না, অথচ এখানে একটু বাতাস রাখতে হবে। তো তাতে যখন আমরা যজম দিয়ে পড়বো, ওই সময় একটু বাতাসের দিকে খেয়াল রাখা। তো তার উচ্চারণটা আমাদের করতে হবে এভাবে যে তা, তি, তু, তা, তি, তু। যজমের সময় বিশেষভাবে বাতাসের বিষয়টা আত, ইট, উত, আগে আওয়াজ আটকাইতে হবে, তারপর বাতাস ছাড়তে হবে মাখরাজ থেকে পৃথক হওয়ার সময়। আত, ইট, উত, তাসদিদ দিয়ে হবে আত্তা, আত্তি, আত্তু, আত্তা, আত্তি, আত্তু। আর একবার বলি, হরকত দিয়ে হবে তা, তি, তু, আত, ইত, উত, আত্তা, আত্তি, আত্তু। আচ্ছা, তার উচ্চারণটা একজনে একটু শুনান। জি উস্তাদ। হ্যাঁ, তৌহিদ ভাই। তা, তি, তু, আত, ইত, উত, আত্তা, আত্তি, আত্তু। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। জি, এর পরের মাখরাজ দেখি। তো এর পরের মাখরাজ হলো জিহ্বার আগা, সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগে। তো সর্বপ্রথম হলো সদ। তো সদের ক্ষেত্রে সামনের নিচের দুই দাঁতের আগা। তো মাখরাজগত দিক থেকে সদ আমাদের জন্য সহজ না, একটু সমস্যাকর। তো মাখরাজের দিকে খেয়াল রাখতে হবে আমাদের। আর সিফতগত দিক থেকে ইস্তিআলা, ইতবাক, এই দুইটা সিফত আমাদের সমস্যা। আর বাকি কোন সিফতের ক্ষেত্রে সদের আমাদের সমস্যা নেই, বাতাস চালু, আওয়াজ চালু থাকে। তো সমস্যা হলো জিহ্বার মধ্যখান উপরের তালুর সঙ্গে লাগাইতে হবে, জিহ্বার গোড়া উপরের দিকে উঠাইতে হবে।
তারপর সর্বশেষ যে দুইটা ইসমাত এবং সফির, যে মাখরাজ থেকে উচ্চারণের সময় অতিরিক্ত চড়ুই পাখির আওয়াজের ন্যায় আওয়াজ করা। তো এইটাও আমাদের অটোমেটিকলি থাকবে। যদি মোটা হয় তো আওয়াজের ধরন ঠিক থাকবে, যদি মোটা না হয় তখন আওয়াজের ধরন ঠিক থাকবে না। তো সফির সিফতটা ঠিকঠাক মতো আদায় হবে কি হবে না, এইটা আমাদের নির্ভর করবে মাখরাজ এবং ইস্তেআলা ইতবাক এটা আদায় করলাম কিনা এর উপর। সদের উচ্চারণটা আমরা করব। আর সদ এবং সিনের ক্ষেত্রে যে বিষয়টা বলছিলাম, সদের উচ্চারণের সময় যেহেতু আমরা জিহ্বার আগাকে সামনের নিচে দুই দাঁতের আগার দিকেই লাগাই, এজন্য উপরের দাঁতকে নিচের দাঁতের সাথে একেবারে মিলিয়ে দেব না। একেবারে মিলিয়ে দিলে ওই ক্ষেত্রে উপরের দাঁতকে জিহ্বায় স্পর্শ করার সম্ভাবনা থাকে, তো এতে করে উচ্চারণ নষ্ট হয়ে যাবে। সদের উচ্চারণ আমরা করব স স স সি সু স সি সু স সি সু, জজম দিয়ে আস ইস উস। মোটা না করলেই সমস্যা, জেরের ক্ষেত্রে পেশের ক্ষেত্রে মোটা না করলেই অনেকটা সিনের মতো হয়ে যাবে। যদি আমরা এই দাঁতের যে বিষয়টা বললাম একটু দাঁত দূরে রাখলে আর মাখরাজ মোটামুটি ভাবে ঠিক থাকলে, ওটা না হইলেও সদের পার্থক্যটা সিনের থেকে বোঝা যায়। জজমের সময় মোটা করতে হবে, অন্যথায় সিনের মতো হয়ে যাবে। উচ্চারণটা হবে আস ইউস উস। অনেক সময় হয় কি যে মোটা হরফকে যখন জজম দিয়ে আমরা উচ্চারণ করি, তো জজমওয়ালা হরফ উচ্চারণের জন্য তো আগে যে কোনো একটা হরকতের প্রয়োজন। তো ওই হরফটাকেও আমরা প্রস্তুতিমূলক ভাবে প্রস্তুতি নিতে গিয়ে আগে একটু মোটা করে ফেলি। যেমন মনে করেন এখানে হামজা সদ জবর আস, মোটা হইল সদ, হামজা কিন্তু মোটা না। তো যদি এইখানে আমি এইভাবে বলি আও অস অস অ, তো না এই আটাকে ক্লিয়ার রাখতে হবে। আকে আদায় করার পরে গিয়ে আপনার সদের উচ্চারণের ক্ষেত্রে যে বিষয় হওয়ার কথা ওইটা হবে। মোটা হইলে মোটা হবে, পাতলা হইলে পাতলা হবে। তো এই মোটাটা যেন ডানে বামের উপরে কোনো প্রকার প্রভাব না ফেলে, তো এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। যার যে সীমানা আছে ওকে ওই সীমানাই রাখতে হবে, এই সীমানার বাহিরে কোনোভাবেই যাওয়া যাবে না। সদের উচ্চারণ আবার জজম দিয়ে বলি আস ইস উস আস ইস উস। তাসজিদ দিয়ে হবে আস আসি আস ফু আস আসি আসু। এইভাবে আমরা সদের উচ্চারণ করার চেষ্টা করব। এবার আপনারা একটু সদের উচ্চারণটা শোনাবেন। এইখানেও আমাদের অনেকটা সমস্যা হয়। আমাদের সবচেয়ে সমস্যাকর হরফগুলোর একটা হলো সদ। জি জিয়াউল হক ভাই। স সি সু আস ইস উস আস আস সি আস সু। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। জিয়াউল হক ভাই জজমের সময়টায় বোধহয় আরেকটু মোটা করলে ভালো হইতো। মোটা হচ্ছে আলহামদুলিল্লাহ, মোটা হচ্ছে। জজমের সময় তাসদিদের আরেকটু, সময় হ্যাঁ তাসদিদ আর হরকতে হ্যাঁ একটু মোটা হয়, কিন্তু জজমে একেবারে কিছুই হয় না। হ্যাঁ জজমের সময় আরেকটু পার্থক্য বোঝা গেলেও আপনার আরেকটু মোটা রাখতে হবে আর কি। তো তাসদিদের সময় আসলে আমাদের জন্য মোটার বিষয়টা সহজ হয়ে যায়। যে কোনো হরফের মাখরাজ থেকে
মাখরাজের ব্যবহার বা মোটা করা, এইটা তাজদিদের ক্ষেত্রে সবচেয়ে সহজ হয়, কারণ তাজদিদের ক্ষেত্রে আমরা সময় একটু বেশি পাই। তো এই বেশি পাওয়ার কারণে দেখা যায় যে আমাদের জন্য মাখরাজের ব্যবহার বা মোটা করা এই দুইটা সহজ হয়ে যায়। সমস্যা হয় গিয়ে হরকতে বা জজমের সমস্যাটা হয়, দেখা যায় মোটার ক্ষেত্রে জজমের সমস্যাটা একটু বেশিই দেখা যায়। এখানে আর একটু খেয়াল রাখতে হবে ইনশাল্লাহ। আচ্ছা, জি, মাশাল্লাহ। রব্বানী ভাই। আসসালামু আলাইকুম। الص صي صو أص إص أص أص أصي أصو সু 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 أص সু সু أصو সু জি, আচ্ছা। আহ, এই রব্বানী ভাই, জি ওস্তাদ। উচ্চারণের সময় দাঁতের দূরত্ব ঠিক ঠিক থাকে নাকি একেবারে দাঁত দাঁত কি স্পর্শ করে কিনা? ওস্তাদ একটু খালি থেকে আর কি। একটু খালি থাকবে। আচ্ছা, জি, ঠিক আছে। আরেকটু মোটা করার জি দরকার, জি ওস্তাদ একটু ইনশাআল্লাহ। মোটা ওস্তাদ করার দরকার। জি, ওস্তাদ একটা প্রশ্ন ছিল কলকলা নিয়ে, এখন বলবো নাকি ক্লাস শেষে বলবো? আচ্ছা, আরিফ ভাইটা শুনে নেই, তারপর ইনশাল্লাহ। জি জি ওস্তাদ। জি, আরিফ ভাই। হুজুর। স সি হ্যাঁ, সু আস ইউস উস আস আস সি আসু সু সু আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ। হ্যাঁ, আমাদের প্রত্যেকেরই পার্থক্য হয়ে যাচ্ছে সিনের থেকে, কিন্তু মোটার পরিমাণটা আর একটু বাড়াই নিতে হবে। তো এইখানে যদি একটু কম থাকে, যেহেতু আমরা এককভাবে উচ্চারণ করতেছি, যখন আমরা তেলাওয়াতের ভিতরে উচ্চারণ করব ওই সময়টায় দেখা যাবে যে পরিমাণটা আরো কমে যাবে। তো এই জন্য এককভাবে যখন উচ্চারণ করি ওই সময় পরিমাণটা আর একটু বেশি করার চেষ্টা করতে হবে। জি, হ্যাঁ, রাব্বানি ভাই বলেন। ওস্তাদ প্রশ্নটা ছিল আর কি কলকলা নিয়ে, মানে কলকলার মোটা নিয়ে আর কি। মানে কলকলা তো দুইটা মোটা হরফ আছে, তো ওগুলা তো যখন কলকলা করব তখন তো মোটা সবসময় হবে। আর বাকি যে তিনটে আছে পাতলা, তো ওগুলা তো মানে আয়াতের শেষে যখন হবে তখন মোটা হবে। এছাড়া কি ওস্তাদ যখন মানে কলকলা যখন হবে এই তিনটাতে, এরপর কি মানে ইস্তেলার হরফ থাকলে বা ইতবাকের হরফ থাকলে কি মোটা হবে কিনা? আর ওই যে আরেকটা পদ্ধতি বললেন যে মানে র এর উপরে যখন জবর এবং পেশ থাকে ওই সময় একটু মোটা হয়, এই ব্যাপারটা যদি একটু বলতেন আর কি। আমি ক্লাসে পর উপস্থিত থাকার কারণে আসলে পুরোপুরি বুঝতে পারিনি আর কি। আচ্ছা, র এর বিষয়টা তো হলো যে আহ, র র তো হলো শিভে ইস্তিআলা বলা হয়, র লাম এগুলো হচ্ছে শিবে ইস্তিআলা, অর্থাৎ মোটার হরফ না, ইস্তিআলার হরফ না, কিন্তু শর্ত সাপেক্ষে মোটা হয়। যেমন রতে জবর থাকলে মোটা হয়, বা পেশ থাকলে মোটা হয়, বা র সাকিন তার ডানে জবর পেশ থাকলে র মোটা হয়, অথবা তাসদিদ যুক্ত র তার উপরে জবর পেশ থাকলে র মোটা হয়। তো এইভাবে যে কায়দাগুলো আছে, তো এই সমস্ত ক্ষেত্রে র মোটা হবে। তো এইটা যে কোনো তাজবিদের বইয়ের মাঝে, যে কোনো তাজবিদের বইয়ের মাঝেই পাওয়া যাবে এই বিষয়টা। আর আহ, বাকি যে তিনটা কলকলার কথা বললেন, কফ তত সর্বদাই মোটা, আর বা চিন্তাল ওয়াকফের অবস্থায় হইলে মোটা হয় না তো। ওস্তাদ মানে ওই যে অক্ষরে মানে শেষ সময় যে যদি তাসদিদ থাকে ওইটা একটু শেষ সময় ওই যদি সময় তো তাজদিদ থাকে, ওই সময় কলকলা সবচেয়ে বেশি হয় বলা হয়েছিল, আচ্ছা সবচেয়ে বেশি হয়। আর ওইটা বলা হয়েছিল তাজদিদ থাকলে সময় নিয়ে করতে হয়, একটু সময় নিয়ে তারপর করতে হয়। আরেকটা আচ্ছা বলা হয়েছিল ওই তিনটা হরফের কলকলাও মোটা হয়, ওই তিনটা কলকলা মোটা হয় যে বলা হয়েছিল এমন, যে কলকলা হরফে
যদি কলকলা হরফের আগের হরফে পেশ থাকে এবং তারপর মোটা হরফে ইস্তেআলার হরফ পেশ যুক্ত থাকে, তখন কলকলা মোটা হয়। এই একটা। আর একটা হয়েছিল যে কলকলা হরফের পরে যদি মোটা র পাওয়া যায় এবং তার ডানে পেশ পাওয়া যায়, ওই ক্ষেত্রে র মোটা হয়, কলকলা মোটা হয়। ওই তিনটার ক্ষেত্রে আচ্ছা এরকম দুইটা কায়দা বলা হয়েছে। আচ্ছা জি ওস্তাদ। আচ্ছা ঠিক আছে। জিয়াউল হক ভাই কিছু বলবেন? জি উস্তাদ, বলতে চাচ্ছিলাম এই যে কায়দাটা যে পড়াইছিলেন এই কলকলার ক্ষেত্রে, এইটা যদি একটু গ্রুপে দিয়ে দিতেন তাইলে মনে হয় সবার জন্য একটু সহজ হয়ে যেত বোঝাটা। অর্থাৎ ওই কলকলা মোটা হয় কখন এইটা? না, ওই যে বাজিম দালের ক্ষেত্রে এই যেটা বললেন, মানে কলকলার হরফের ডানে পেশ, বামে ইস্তিআলার হরফ। আর ওই তো একটা জি জি, আচ্ছা হ্যাঁ আমি বুঝতে পারছি। অর্থাৎ কলকলা কখন মোটা হবে এই বিষয়টাই তো। জি জি, ওই রব্বানী ভাই বলছিল যে উনি একটু দেরি করে আসছিলেন ক্লাসে, এর জন্য ওইটা আর কি পুরো বুঝতে পারে নাই। তো এটা আপনি আচ্ছা দিয়ে দিলে তাইলে আর কি সহজে বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা, তো আমাদের এই পর্যন্ত থাক ইনশাল্লাহ। আগামীকালকে আমরা সামনের থেকে মস্ক করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।